ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়। এই বাংলা বিষয়ে যে আফ্রিকা কবিতাটি রয়েছে সেই আফ্রিকা কবিতাটি আলোচনা করব। এই আফ্রিকা কবিতার একটি ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই আফ্রিকা কবিতা নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। তোমরা সহজে এই আফ্রিকা কবিতাটি বুঝতে পারবে। সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে আফ্রিকা কবিতার প্রথম দুটি প্যারা। সেই দুটি প্যারার আলোচনা তোমরা অবশ্যই দেখবে। আজকে আমরা এই আফ্রিকা কবিতার তৃতীয় প্যারা আমরা আলোচনা করব, অর্থাৎ হাই ছায়াবৃতা। এই যে লাইনটি রয়েছে এই লাইনটি থেকে আমরা পুরোটা কবিতাটা আমরা আজকে আলোচনা করব। যদি আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। যে হাই ছায়াবৃতা, প্রথম লাইনটি কি রয়েছে? হাই ছায়াবৃতা। ছায়াবৃতা, এই ছায়াবৃতা কথার অর্থ কি? ছায়াবৃতা কথার অর্থ হচ্ছে ছায়া দ্বারা আবৃতা। আবৃতা কথার অর্থ কি? ঢাকা, মানে ছায়া দ্বারা ঢাকা। তাহলে এখানে কাকে ছায়াবৃতা বলা হয়েছে? এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এখন প্রশ্ন, সেই আফ্রিকাকে ছায়াবৃতা কেন বলা হচ্ছে? ঘন নিরক্ষীয় চিরহরিত অরণ্য, সেই ঘন নিরক্ষীয় চিরহরিত অরণ্য থাকার জন্য সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অন্যদিকে সভ্যতার আলোও কিন্তু সেখানে প্রবেশ করতে পারেনি, অর্থাৎ আফ্রিকায় প্রবেশ করতে পারেনি। তাই এই অরণ্য সংকুল আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। তাহলে বোঝা গেল আফ্রিকাকে ছায়াবৃতা কেন বলা হয়েছে। কারণ সেখানে বড় বড় গাছ, সেই বড় বড় গাছ থাকার কারণে সেখানে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে না। সেই বড় বড় গাছ সে উঁচু আকারে কি হয়ে যায়, চাঁদোয়া আকারের মতো একটা আকৃতি ধারণ করে। সেই আকৃতি ধারণ করার ফলে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। তারপরে লাইন হচ্ছে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এখানে কালো ঘোমটা বলতে কি বোঝানো হয়েছে? অরণ্য ঢাকা সভ্য জগৎ থেকে আফ্রিকা নিজেকে লুকিয়ে রেখেছিল কালো ঘোমটার নিচে। তোমরা দেখবে যে আফ্রিকার জঙ্গল যে বড় বড় গাছের যে ঢাকা রয়েছে, সেই বড় বড় গাছে ঢাকার জন্য মনে হয় যেন কালো ঘোমটার নিচে কেউ লুকিয়ে রয়েছে। ঠিক সেরকমই এখানে একটা নারী যেরকম কালো ঘোমটার নিচে নিজের মুখকে লুকিয়ে রাখে, ঠিক সেরকম আফ্রিকাও সভ্য জগৎ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষা কথার অর্থ হচ্ছে অবহেলিত। আফ্রিকা এতদিন অবহেলিত ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের কাছে। আবিল, আবিল কথার অর্থ হচ্ছে কলুষিত। ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দৃষ্টি ছিল কলুষিত। এই আফ্রিকা ইউরোপীয়দের কাছে উপেক্ষিত, অবহেলিত ছিল। কারণ সেখানে সভ্যতার আলো পৌঁছানি বলেই আফ্রিকা এতদিন ইউরোপীয়দের কাছে অবহেলিত, উপেক্ষিত ছিল। তারপরে বলছে, এলো ওরা লোহার হাত করে নিয়ে। এখানে ওরা কারা? ওরা হচ্ছে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা কি নিয়ে আসলো? লোহার হাতকড়ি নিয়ে আসলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নখ আফ্রিকার যে নেকড়ে রয়েছে তার আফ্রিকার নেকড়ের চাইতেও তীক্ষ্ণ হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তিদের নখ। এলো মানুষ ধরার দল। ওরা হচ্ছে মানুষ ধরার দল। ওরা বলতে কারা? ইউরোপের সাম্রাজ্যবাদীরা মানুষ ধরার দল। ওরা মানুষকে ধরে কৃতদাসে পরিণত করে। তারপরে বলা হচ্ছে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ, এই গর্বে কারা অন্ধ? এই গর্বে ইউরোপীয়রা অন্ধ সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার, তোমার বলতে কার? আফ্রিকার। যেহেতু আফ্রিকার জঙ্গলে সূর্য পৌঁছায় না, সূর্যের আলো পৌঁছায় না, সেখানে সূর্য হারা রয়েছে। সেই সূর্যহারা অরণ্যের চেয়েও কিন্তু এই ইউরোপীয়রা অন্ধ। এই ইউরোপীয়রা অন্ধকারে আফ্রিকার ঐতিহ্য সংস্কৃতিকে ভুল লুণ্ঠিত করে তাদের প্রাকৃতিক সম্পদকে করায়ত্ত করেছে। তাহলে এখানে গর্বে কারা অন্ধ? এখানে গর্বে যারা অন্ধ বলতে তার কাদেরকে বোঝানো হয়েছে? এখানে ইউরোপীয়দেরকে বোঝানো হয়েছে। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বোঝানো হয়েছে। কারণ আফ্রিকার জঙ্গলে যে সূর্য হারা রয়েছে, সেখানে সূর্যের যে আলো নেই, সেই সূর্য হারা অরণ্যে অর্থাৎ জঙ্গলের চাইতেও কিন্তু এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা গর্বে অন্ধ রয়েছে। সভ্যের বর্বর লোক। আমরা জানতাম যে ইউরোপীয়রা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিতে এগিয়ে আসা ইউরোপীয়রা সভ্য ছিল। কিন্তু তারা যখন এই ঔপনিবেশিক শক্তিতে রূপান্তরিত হয় তখন তারা কি হলো? তাদের লোভ হলো অসভ্য, বর্বর। এখানে বর্বর কথার অর্থ হচ্ছে অসভ্য।
সভ্যের বর্বর লোক। তো এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা একসময় কিন্তু সভ্য ছিল, কিন্তু তাদের যখন তারা ঔপনিবেশিক শক্তিতে রূপান্তরিত হলো, তখন তাদের লোভ হয়ে গেল অসভ্য, বর্বর। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। ঔপনিবেশিক শক্তি মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে আফ্রিকার আদিম নিবাসীদের উপর চরম অত্যাচার করতে লাগলো। তাদের অত্যাচার মধ্যে দিয়ে তারা নিজেদের মানসিকতাকে নগ্ন রূপে প্রকাশ করলো। তোমার ভাষাহীন ক্রন্দন বাষ্পাকুল অরণ্য পথে। আফ্রিকার উপর যে এত চরম অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের ফলে আফ্রিকার ভাষাহীন হয়েছে, তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ আফ্রিকার উপর যে নির্মম অত্যাচার, সীমাহীন যে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচারের মধ্যে দিয়ে সেই যন্ত্রণাকে ভাষায় প্রকাশ করা কঠিন। তাই তারা তাই তার ক্রন্দন ভাষাহীন। আফ্রিকার কান্নায় অরণ্যপথ ভিজা। এখানে বাষ্পাকুল বলতে কি বোঝানো হয়েছে? চোখের জলে ভিজার কথা বলা হয়েছে। তাহলে আফ্রিকার উপর যে এত অত্যাচার করা হয়েছে যে আফ্রিকার জঙ্গলের রাস্তা পুরো কি হয়েছে? ভিজে গেছে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অরণ্যপথ কাদাময় হলো রক্ত আর চোখের জলে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড। এই সাম্রাজ্যবাদী শক্তির পাশবিক অত্যাচারে আফ্রিকার রক্ত ধুলিতে মিশে বীভৎস কাদার পিণ্ডে পরিণত হয়েছিল। তাদের জুতো কি ছিল? কাঁটামারা জুতো ছিল। সেই কাঁটামারা জুতো পরে সেই চোখের জলে অশ্রুতে রক্ত যে একাকার হয়েছিল অরণ্যপথ, সেই অরণ্যপথের উপর দিয়ে তারা হাঁটছিল। তারা সেই রাস্তাতে হাঁটার ফলে তাদের চোখের জল কাদাগুলো কিসে পরিণত হলো? কাদার পিণ্ডে পরিণত হলো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই সাম্রাজ্যবাদী শক্তিরা আফ্রিকার যে উপর যে পাশবিক অত্যাচার চালিয়েছিল, তা মানব ইতিহাসে এক কল্পনার অধ্যায়। তাই তাদের কৃতকর্মই হচ্ছে আফ্রিকার ইতিহাসে চিরস্থান হিসেবে অপমানে জর্জরিত হয়ে রয়েছে। তাহলে আমরা জানলাম আফ্রিকার এই প্যারাতে যে আফ্রিকার উপর কিভাবে পাশবিক অত্যাচার, নির্মম অত্যাচার চালিয়েছে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা। একদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নির্মম অত্যাচার চালাচ্ছে আফ্রিকার উপর, আর একদিকে ইউরোপীয়দের এক প্রান্তে বাজছে সুন্দরের আরাধনা, কবির জয়গান, মন্দিরে পূজার ঘন্টা বাজছে। তো কবি কি বলছে? সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। সমুদ্র পাড়ে অর্থাৎ ওই সমুদ্র পাড়ে অর্থাৎ ইউরোপীয়দের এক প্রান্তে সেই মুহূর্তে বলতে কোন মুহূর্তে? যেই মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার উপর মানবিক অত্যাচার চালাচ্ছিল, সেই মুহূর্তে ইউরোপীয়দের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছে পূজার ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। আর সকাল সন্ধ্যায় কি বাজছিল? সকাল সন্ধ্যায় মন্দিরে দয়াময় দেবতার অর্থাৎ ঈশ্বরের নামে পূজার ঘন্টা বাজছে, আর শিশুরা খেলছে মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছে সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। আজ যখন পশ্চিম দিগন্তে, এই পশ্চিম দিগন্তে বলতে কোথাকার কথা বলা হয়েছে এখানে? এই পশ্চিম দিগন্তে বলতে ইউরোপীয়দের কথা বলা হয়েছে। ইউরোপের দিকে পশ্চিম দিগন্তে কি? ইউরোপে যখন প্রদোষকাল, সন্ধ্যাবেলা, প্রদোষকাল কথার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, দম বন্ধ হয়ে যাওয়ার মতো যে বাতাস বইছে, তো এই সময় তখনই হঠাৎ যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসলো, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করলো? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। সেই সুদিন, সুসভ্যতার যুগ শেষ হয়ে গেল। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো যে সুদিনের যুগ শেষ। এবার কবি যুগান্তের কবিকে আহ্বান করবে। এই যুগান্তের কবিকে আহ্বান করে আফ্রিকার পাশে দাঁড়াতে বলবে। এসে যুগান্তের কবি, যুগান্তের কবিকে যিনি এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যেতে পারে, তাকে বলা হয় যুগান্তের কবি। যুগান্তের কবিকে আহ্বান করছেন কবি। আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে, এই যে যে রশ্মিটা প্রায় শেষ হয়ে গেছে, যে রশ্মিপাত, যে আলোকপাত যে শেষ হয়ে গেছে, সেই রশ্মিপাত শেষ হওয়ার আগে, মানে সন্ধ্যা নামার আগেই দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। তুমি দাঁড়াও ওই মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার পাশে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে বলো ক্ষমা করো। বলো কি বলবে তুমি? বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই হিংসা ভরা অর্থহীন উক্তির মধ্যে দিয়ে তোমার শেষ পুণ্যবাণী হবে, এই সভ্যতার শেষ পুণ্যবাণী হবে, ক্ষমা করো। তাহলে আফ্রিকা পাশে যুগান্তর কবিকে দাঁড়িয়ে নত মস্তকে কবি রবীন্দ্রনাথ ক্ষমা চাইতে বলেছে। এই ছিল আফ্রিকা কবিতার আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই আফ্রিকা কবিতা থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।